ইমিকে এই আইনের দৌরাত্ম থেকে মুক্তি দিতে হবে। নাগরিক নিপীড়ন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আশা করা যাচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আমরা আমাদের নাগরিক নিপীড়ন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কঠোর আন্দোলনের দিকে সামনের দিনগুলোতে অগ্রসর হোক। আমরা আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রেস রিলিজটা আমরা দিয়েছি এবং আমরা আশা করছি যে তারা এইটিকে খতিয়ে দেখবে এবং বিগত সময়ে যে এই আইনটির অপব্যবহার হয়েছে সেটি পুনর্মূল্যায়ন করে তারা এই আইনটি অনতিবিলম্বে বাতিল করবে এবং ইমিকে এই ধরনের এই আইনের মাধ্যমে হয়রানি বন্ধ করবে। এটি না করলে আমরা জনমত তৈরির পাশাপাশি আমরা এটা থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আমাদের কর্মসূচিগুলো আমরা পরবর্তীতে আমরা প্রকাশ করব। আপাতত যেহেতু আমরা প্রশাসনের কাছে আমাদের স্মারকলিপিটি পৌঁছে দিয়েছি, আপাতত আমরা এখানে অবস্থান করব না, আমরা তাদের রেসপন্সের আশায় থাকব। আমরা আশাবাদী যে তারা এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে। তো আপাতত আমরা এখান থেকে সরে যাব। দেখুন, সন্ত্রাস বিরোধী এই আইনটি এমন একটি আইন যেখানে এই আইনের কালো থাবায় একবার পড়ে গেলে তারা কিন্তু তারা রিলিজ সহজে হয় না, এটা আমরা আগে জানি। কারণ এটা ভিন্ন মতকে দমনের জন্য 2009 সালে এই আইনটি করা হয়, 2025 সালে এটার অধ্যাদেশ জারি করা হয়। দেখুন, বাংলাদেশে যদি আওয়ামী লীগের বা তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে চালিয়েছে তার বহু প্রমাণ রয়েছে, বহু নজির রয়েছে, তারা খুন করেছে। তো এটার জন্য বাংলাদেশ স্পেসিফিক অনেক আইন রয়েছে যেটার মাধ্যমে তাদেরকে ওই আইনের আওতায় বিচার করা যাবে। কিন্তু এই আইনটি রেখে এই আইনের ফাঁকফো করে ঢুকিয়ে দিয়ে এই আইনের মাধ্যমে কিন্তু সাধারণ নাগরিককে হয়রানি করা হয়। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা খুনের সাথে সম্পৃক্ত, যারা জ্বালাও পোড়ার সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু বিচার করার জন্য বাংলাদেশে এক্সিস্টিং বহু আইন রয়েছে। এই আইনের কোনো যৌক্তিকতা নেই। আমরা দেখেছি যে এই আইন শুধুমাত্র অপব্যবহারের ফলে এই আইনের যে বিশেষত্ব সেটিকে নষ্ট করা হচ্ছে এবং নাগরিক হয়রানিমূলক একটি আইনে পরিণত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্য নয়, অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক কোন্দলের সময়েও আমরা দেখেছি যে বিএনপিও এই আইনটিকে ঢালাওভাবে ইউজ করেছে। দুইবারের সাবেক ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকেও কিন্তু এই আইনের কবলে পড়তে হয়েছে। এছাড়াও আমাদের সাইবার অ্যাক্টের শিকার হতে হয়েছে বহু লেখক সাংবাদিকদেরকে। তো আমরা মূলত এই আইনের বিপক্ষে অবস্থান করছি এবং আমরা চাচ্ছি যে এই আইনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসী এবং যেই সন্ত্রাসী কার্যক্রম যারা বাংলাদেশে বিগত সময়ে চালিয়েছে এবং আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনগুলোর বিচার, আমরা বাংলাদেশের এক্সিস্টিং অনেক আইন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা তাদের বিচার করার দাবি জানাচ্ছি। ইমির মুক্তির এখন পর্যন্ত ওই সর্বশেষ তথ্য আমাদের কাছে নেই যে তার বিষয়টি তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে সন্ত্রাস বিরোধী এই আইনে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। আমাদের সমস্যা সেই জায়গায় সে সন্ত্রাস বিরোধী আইনের লুফলটা যে এই আইনের সংজ্ঞান ক্লিয়ার না, যে আপনি কোন অ্যাক্টিভিটিসকে আপনি সন্ত্রাস বিরোধী বলছেন সেটা কিন্তু ক্লিয়ার না। তো ইমি কোন সন্ত্রাসী বিরোধী কার্যক্রমের সাথে জড়িত সেটি ক্লিয়ার করা হয়নি প্রশাসনের দিক থেকে এবং প্রমাণাদি কিন্তু পেশ করা হয়নি। তো এটা না করার ফলেও সে সন্ত্রাসী সেটা প্রমাণ হওয়ার আগে সে শাস্তি ভোগ করছে অলরেডি। তো আমাদের অবস্থানটা সেই পক্ষে। দেখুন, আমাদের মুখ্য দাবি এই আইনটি বাতিল এবং এই আইনের কবলে পড়া ইমি তাকে মুক্তি দিতে হবে। সে যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে, তার সাথে সুইটেবল যে সন্ত্রাসী কার্যক্রম, তার সাথে সুইটেবল যে আইন, সেটার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে। এভাবে ঢালাওভাবে এই আইনের অপব্যবহার করা যাবে না, যে আমি একটা ব্যানার নিয়ে দাঁড়ালে যে আমি সন্ত্রাসী হয়ে গেলাম। আমরা দেখেছি জুলাই আন্দোলনে যখন আমরা কোটা সংস্কারের মতো যৌক্তিক একটা দাবি নিয়ে নেমেছি, তখন আমাদেরকে মামলার কবলে পড়তে হয়েছে এই আইনের আওতায়। তবে আমরা পরিষ্কার করেছি যে এই আইনটির অপব্যবহার মূলত বিভিন্ন রাজনৈতিক রোষানলের কারণে বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দল বিভিন্ন সময় ব্যবহার করেছে, যেমন ফ্যাসিস্ট হাসিনা যেরকম ব্যবহার করেছে। তো পরবর্তী সময়ে আমরা এখন ক্ষমতাসীন দলেরও আমরা সেদিকেই দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এটা যাতে এইভাবে ঢালাওভাবে ব্যবহার না করতে পারে তারা।